একাই ১০০ ধারাবাহিকের প্রথম পর্বে আজ আমাদের সাথে আছেন শ্রী রথীন্দ্রনাথ দাস। তিনি একজন প্রকৃতিপ্রেমী এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষক, এবং তিনি একজন মোটরসাইক্লিস্টও বটে। দুচাকায় ভর করে তিনি সারা ভারত ভ্রমণ করেছেন দুবার, একবার ২০১৬ সালে, একবার ২০১৯ সালে। সঙ্গী থেকেছেন তার স্ত্রী শ্রীমতী গীতাঞ্জলি দাশগুপ্ত। আজকে আমরা শ্রী রথীন্দ্রনাথ দাসের কাছ থেকে জেনে নেব তারই কিছু অভিজ্ঞতার কাহিনী তার নিজের মুখে। তো স্টেট ক্যাপিটাল আমি ছিলাম মেনল্যান্ডে, ওদিকে দুটো যে ইউনিয়ন টেরিটরিজ আছে দুটো বার। ওটা আমার একাই ট্রিপ ছিল, একাই গেছিলাম। একার একটা সবসময় আলাদা মজা। আমি যেটা সেটা আমি এটা গ্রুপ রাইডের যে পলিসি বা যে প্রোটোকল তার এগেনস্টে বলছি না। গ্রুপ রাইডে অনেক সময় একটু মেনটেন করতে হয়। তারপরে আমার কিছু লিটিগেশন ছিল না, কিন্তু গ্রুপের অনেক রকম প্রবলেম থাকে। সবাই চায় নির্দিষ্ট একটা টাইম ফ্রেম, সবার বাধা থাকে যে ১৬ দিনের মধ্যে লাদাখ করে ফিরতে হবে, কেননা অফিস অফিসের ছুটি আছে, তারপর ভগবান আছে, ব্যবসা বন্ধ করে যায়। আমার সেরকম ব্যাপার ছিল না, আমি চাকরি ছেড়েই চলে গেছি। আমি যে লাইনে চাকরি করি আমি জানি আবার এসে একটা চাকরি ছেড়ে দেবো, যাওয়াটাই আসল ছিল। তো গ্রুপ রাইড একরকম ঠিক আছে, সোলো রাইডের একটা আলাদা মজা। যা আমি ট্রিপ যা করেছি তাদের আমি একাই করেছি, এর মধ্যে একটা আলাদা স্বাধীনতা আছে। আমার ট্রিপের অনেক নিয়ম থাকে। সকালবেলা ৬টায় বেরিয়ে ৯টায় অমুক পয়েন্টে আমরা দাঁড়াবো, হ্যাঁ, ১২টায় একটা ডিসিপ্লিন ব্যাপার থাকে যে ডিসিপ্লিন কোন ব্যাপার থাকে। সময় আমি কোথায় পৌঁছানো। কোনো রাইডারকেই বলছি না যে কোনো ডিসিপ্লিনের মধ্যে যেতে না করছি না। রাইডে অবশ্যই ডিসিপ্লিন মানতে হবে, কিন্তু আমি যখন একটা জায়গাকে আমি রাইড করতে বেরিয়েছি মানে আমি একটা পরিবেশকে, একটা প্রকৃতিকে আমাকে লাদাখ করে ফিরে আসতে হবে বা ৫ দিনের মধ্যে ইনকম্বার করে ফিরে আসতে হবে, এইটা আমি এইভাবে নিজেকে। এতে রাইডের মজাটা পাওয়া যায়। কোথাও একটা গিয়ে কোনো পরিবেশ পছন্দ হলো, সেখানে আমি এক্সট্রা আমি রাত্রিরে রাইড করবো না, গ্রুপে অনেক সময় রাত্রিরে রাইড করা হয়। এটা হয়তো গ্রুপের নিয়মের মধ্যে থাকে দেখেই করা হয়। আর এই ভিডিওটা যারা দেখবেন সবাইকেই বলছি, গ্রুপ রাইডের এগেনস্টে আমি বলছি না, এই সিস্টেমগুলো গ্রুপে থাকে, ওগুলো মানতেই হয়, কিছু করার নেই। তবে একটা একা একা ঘুরতে বেরোবার একটা অন্য মজা, অন্য মজা। অন্য থ্রিল। গ্রুপে তো অনেক রকমের সাপোর্ট থাকে, ব্যাকআপ থাকে, সিনিয়র রাইডাররা থাকে। তারপরেও আমি বারবার একাই যেতে চাইবো, একাই বেরোতে চাইবো। থ্রিল গুলোকেই এনজয় করতে ভালো লাগে। আপনার এখনো পর্যন্ত সব থেকে কঠিন এক্সপিরিয়েন্স কোথায় আর কিভাবে? সব থেকে রাস্তায় কঠিন এক্সপিরিয়েন্স বলতে গেলে যে ঘটনাটা, সেটা আমার ফার্স্ট অল ইন্ডিয়া ট্রিপে, যেটাতে এটা একটা কঠিন সিচুয়েশনের মধ্যেই করেছিলাম। সেটা আমি যখন মণিপুর থেকে বারাক ভ্যালি হয়ে আমি জিরিবাম, মণিপুরের লাস্ট জিরিবাম পুলিশ স্টেশন, জিরিবাম পুলিশ স্টেশনের পরে জিরিঘাট আসামে পড়ছে। সেখান থেকে কিছুটা আসামের রাইড করার পরে আসামের শিলচর সিটিটা পড়ে। তো ওই মণিপুর আসামের যে বর্ডার, জিরিবাম আর জিরিঘাট, জিরিঘাট হচ্ছে আসামের পার্ট আর জিরিবাম হচ্ছে মণিপুরের পার্ট। যখন আমি ইম্ফল থেকে বেরিয়ে বারাক ভ্যালি হয়ে জিরিবামের দিকে পৌঁছাচ্ছি, তখন একটা পাহাড়ি রাস্তা, একটা টার্ন নিয়েছি। টার্ন নিয়েই দেখছি যে কিছু 15-16 জন আর্মির লোক বসে আছে, উইথ আর্মস, প্লেটস, শার্ট, প্যান্ট। তারা হঠাৎ করে উঠে দাঁড়ালো, গাড়িটা দাঁড়িয়ে গেল। তো আমি দেখলাম যে তাদের পায়ে জুতোগুলো আর্মি শুজ না, এবং তাদের লুকসও মানে চুল দাড়ি আর্মির মতো লাগছে। আর্মি সুলভ নয়। কেননা আর্মিদের একটা জিনিস যেটা জানতাম, সেটা হচ্ছে ওদের প্রোটোকল, এটা ওদের রেগুলার সেভিং করতে হবে everyday। আর এখানে ওদের মাথার চুল বা দাড়ি আমার ঠিক মনে হলো না যে আর্মি। প্রথমে দেখাই মনে হয়েছিল ড্রেসটা দেখে আর্মি হবে, কেমোফ্লেজ ড্রেস দেখেছি। তো আমাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে জানতে চাইলো যে আমি কোথা থেকে আসি, কোথায় যাবে।
তারপরে দেখলাম ওরা ওয়াকি টকি বের করে কাউকে একটা মণিপুরের লোকাল ভাষাতে কাউকে কিছু একটা জানালো আর কি। তা আমি গাড়ি থেকে আমাকে নামতে বললো, আমার ব্যাগে কি আছে চেক করলো। তো আমার ব্যাগে 6 প্যাকেট সিগারেট ছিল, নেভি কার্ড। আমি সিগারেট আমার স্টকে রাখতাম। তো আমার 6 প্যাকেট নেভি কার্ডই ওরা নিয়ে নিল স্টকে। আমার পকেটে একটা নেভি কার্ডের প্যাকেট ছিল, ওটাতে 3-4টে ছিল, ওটা কিছু হাত দিল না, কিন্তু 6 প্যাকেট, মানে 6টা প্যাকেটই ওরা নিয়ে নেয়। এবং ওরা খুব, মানে ওদের ভাষায় যে বলছে আমি কিছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝতে পারছি যে ওরা আমাকে আটকে রেখেছে, আটকে রাখছে, মানে যেতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো আমি বুঝতে পারছি না যে কি হবে। তো হঠাৎ করে একটা বুলেটের আওয়াজ কানে আসছে, বুঝতে পারছি যে একটা বুলেট আসছে। দেন মিনিট 2 পরে দেখলাম একটা ছেলে এলো বুলেট নিয়ে। ওই ছেলেটা এসে আমাকে খুব ভাঙা ভাঙা হিন্দিতে, খুব ভালো হিন্দি না, ও আমাকে জিজ্ঞাসা করলো যে এই কতক্ষণ আমি দাঁড়িয়ে আছি। তো আমি বললাম যে আমি 10-15 মিনিট দাঁড়িয়ে আছি। তো আমাকে ফার্স্ট যেটা প্রশ্ন করলো, আমার নাম, কোথায় এসেছি, কোথায় যাব, কিচ্ছু না, আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোনো অসুবিধা হয়েছে কিনা, আর মানে কোনো রকম আমার, যারা আমাকে আটকেছে তাদের এগেনস্টে আমার কোনো কমপ্লেন আছে কিনা। তো মানে মানে পয়সা জমিয়ে জমিয়ে সিগারেট গুলো কিনতাম তো। তো আমার ফার্স্ট কমপ্লেন ছিল যে ওরা আমার ব্যাগের সমস্ত সিগারেট গুলো নিয়ে নিয়েছে। তো কে নিয়েছে আমাকে জানতে চাইলো। আমি যখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালাম, তো ওই ছেলেটি আর কি গিয়ে ওকে দুটো চড় মারে এবং ওর থেকে সমস্ত সিগারেট গুলো নিয়ে আমাকে দেয়। দিয়ে ও আমাকে সাইডে, আমার কাঁধে হাত দিয়ে আমাকে সাইড করে নিয়ে যায় একটু দূরে। দূরে গিয়ে আমাকে বলে যে আমাদের একটা বন্ধ চলছে, আমরা কারা তোমার জানা দরকার নেই, আমাদের একটা বন্ধ চলছে, তুমি কোথায় যাবে। আমি বললাম আমি শিলচর যাবো। বলছে তুমি শিলচর যাবে, তুমি শিলচর যেতে যেতেই অনেকগুলো জায়গায় টিকিটিং, টায়ার জ্বলছে, অবরোধ হচ্ছে, টিকিটিং আছে, যা যেতে দিচ্ছে না, এই সিচুয়েশন গুলো থাকবে। তুমি এখান থেকে যখন বেরোবে আমার সঙ্গে একটা সেলফি নিয়ে নেবে, আর সবাইকে তুমি ওখানে আমার সেলফিটা দেখাবে, তোমাকে ছেড়ে দেবে। আর আমি চেষ্টা করছি, ফোনের নেটওয়ার্ক খারাপ, সবাইকে জানিয়ে দিচ্ছি, তোমার গাড়ির নাম্বার বলে দিচ্ছি, যাতে তোমাকে কেউ না আটকায়, যদি কেউ আটকায় তো আমার আমার ওই ছবিটা দেখায়। তারপরে ওর নাম ছিল পিটার। তো ও আমাকে বললো যে আমাদের যা কিছু লড়াই গভর্নমেন্টের সাথে, টুরিস্ট আমাদের কাছে মানে লাইক এ গড, তো তুমি যাও, কোনো অসুবিধা নেই। আর তুমি যাচ্ছ কোথায়, মানে এসছো কোথা থেকে। তো বললাম আমি কলকাতায় বাড়ি আমার, আমি এরকম এসেছি, পুরো ভারতবর্ষ ঘুরছি। বললো তোমার কাছে রিভলভার আছে, আর্মস আছে। আমি বললাম যে না, আমার কাছে কোনো আর্মস নেই। আর্মস, বলছে তুমি বাইরে বেরিয়েছো, তোমার ভয় লাগছে না। আমি বলছি আমার তো ঘরে শুয়ে থাকতে ভয় লাগে। বলছে ঘরে শুয়ে থাকতে ভয় লাগে, কারণটা কি, ঘরে তো সবাই সেফ। আমি বলছি না, আমি ফ্যানের দিকে তাকালে ভয় লাগে, ওটা যদি খুলে ভেঙে পড়ে। তো খুব হাসলো, বললো তুমি একটা রিভলভার রাখো নিজের সেফটির জন্য। আমি বললাম তারপর। বলছে বুলেট থাকবে তোমার কাছে, কোনো একটা প্রবলেম হলে তুমি দূর থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, একটা সেফ ডিস্টেন্স থেকে। আমি বললাম, তাহলে আমাকে তো অনেক বুলেট নিয়ে ঘুরতে হবে। বলছে না, রিভলভারে তো বুলেট ভরবে তুমি, মানে 6টা থাকবে, তারপরে 6টা তো শেষ হবে একসাথে। আমি তো সঙ্গে একটা লিমিটেড বুলেট নিয়ে বেরোবো, সেটা তো একসময় শেষ হবে। তো বললো আর তোমার সঙ্গে এইসব নিয়ে কথা বলে লাভ নেই, তুমি এটা রাখো। উনি বুঝতে পেরেছেন যে ও আপনি একটা হার্ডকোর ওর সিভিলিয়ান। ইউজ করা একটা কোমর থেকে খুলে একটা নাইফ দেয় আমাকে, আমার বাড়িতে এখনো আছে। মানে ওই নাইফটা অন্তত 3 ইঞ্চি 4 ইঞ্চি ডায়ামিটারের কোনো কাঠ, মানে 2-3 কোপে কেটে দেওয়া যায়। মানে এরকম মোটা কোনো একটা গাছের কাঠ 2-3 কোপে কেটে দেওয়া যায়। ভালো বেশ ওয়েট, প্রায় 1.5 কেজি মতো ওয়েট। ওই নাইফটা আমাকে দেয়। ও আমাকে এটাও বলে দেয়, যেহেতু ওর নাইফটা 9 ইঞ্চি, নাইফের ফলাটা 9 ইঞ্চি, ও আমাকে বলেছিল নাইফটা সঙ্গে রাখবে, কিন্তু শো করে রাখবে। ইন্ডিয়ান রুলস, ঠিক আছে, যে আমাদের যে সংবিধান, তাতে 4 ইঞ্চির উপরে ফলা যেগুলো, সেগুলোকে শো করা যায় না। ক্যারি করেন। মানে সঙ্গে তোমার আছে হয়তো, কিন্তু লুকোনো থাকতে হবে। তো এইভাবে আমাকে ওর নাইফটা দেয়। ওর একটা আমার আমার মোবাইলে ওর সঙ্গে একটা সেলফি নিই, দেন আমি ওখান থেকে বেরোই। আপ টু জিরিবাম প্রায় 6-7 জায়গায় এরকম আমাকে আটকে ছিল। প্রত্যেক জায়গাতেই আমি ওর ছবিটা দেখাই আমার মোবাইলে, সবাই আমাকে সসম্মানে আমাকে ছেড়ে দেয়। লাস্ট আমি যখন জিরিবাম পুলিশ স্টেশনের আগে একটা পিকেটিং ছিল, ওখানে একটি ছেলে আমাকে বলে যে
পিটার আপনার কোনো ক্ষতি করেনি। আপনার সঙ্গে যে পিটারের দেখা, চেকপোস্টে যদি পুলিশ ধরে বা রাস্তায় কি হয়েছে, কেউ আটকে ছিল কিনা, আপনার কাছ থেকে জানতে চাইতে পারে। কেন আপনি একদম এই সমস্ত বাধাগুলো লাস্ট 48 দিনের মানে 48 ঘন্টার মধ্যে কেউ এই বাধা টপকে আসতে পারে, আসতে পারেনি আপনি টপকে যাচ্ছেন বাস। তো সামনেই থানা আছে, থানার ওখানেও পিকেটিং আছে। হুম। ওখানে তো পিকেটিংটা অন্য কারণে, ওটা তো 24 আওয়ার্স 24x7 একটা সারা বছরের পিকেটিং থাকে। হুম। ওখানে ওই আইডি গুলো দেখে থানা। তো আপনাকে জিজ্ঞাসা করবেই যে রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা। তো আপনি সব জায়গায় বলবেন যে না, আমাকে দাঁড় দিয়েছিল, আমি গিয়ে শুনেছি আমি টুরিস্ট, আমি অল ইন্ডিয়া ট্রিপ করতে বেরিয়েছি, আমাকে ছেড়েছে। ছেড়ে দিয়েছে। আর টুইটারের সঙ্গে যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, এরকম কোনো ওগুলো কিছু কোনো বলবেন? mention তো আমি আবার বেরিয়ে যাই, যথারীতি আমাকে জিরিবাম থানার সামনে চেকপোস্ট, ওখানে আমাকে দাঁড় করায়। পুলিশ অফিসাররা সেম কোশ্চেন গুলো যারা যা যা আমাকে বলে দিয়েছিল সেগুলোই করে, আমি ওদের কথা অনুযায়ী ওগুলোই বলি, এবং আমি ওই চেকপোস্টটাও পার হয়ে যাই। চেকপোস্টটা পার হয়ে যাওয়ার পরে বেশ 200 মিটার মতো যাওয়ার পরে একটা টি শার্ট পরা, সাদা টি শার্ট পরা একটা ছেলে, একটা কেমন ফ্লেজ প্যান্ট পরা, আমাকে হাত দেখেই দাঁড় করা। তো আমি দাঁড়ালাম, আমাকে বললো যে টুইটারের ছবিটা দিই। টুইটারের ছবিটা আমি ওর সামনে গ্যালারিতে ডিলিট করলাম। গ্যালারি থেকে ঠিক আছে, এটা গুগল ফটোসে গিয়ে ডিলিট করতে, গ্যালারি থেকে ডিলিট করার পরেও গুগল ফটোসে থেকে যায়। ইভেন ফোন গ্যালারিতে ডিলিটেড অ্যালবামেও থেকে যায়। হ্যাঁ, ও পুরো ফোনটা নিয়ে, হয়তো আমিও জানতাম না কোথায় কোথায় ওটা স্টোর হয়, ও টোটালি সমস্ত জায়গা থেকে ডিলিট করে আমাকে ফোনটা দেয়, আমাকে একটা কোল্ড ড্রিঙ্কসে খাওয়ায়, আমাকে হ্যান্ডশেক করে ছেড়ে গেছে। এটা একটা এরকম অনেকগুলো এটা মানে, কিন্তু বেশ বিপজ্জনক এক্সপিরিয়েন্স না, মানে একটা অন্যরকম যেটাই বলছিলাম খিচুড়ির এক্সপিরিয়েন্সটা, মানে খিচুড়িটার সঙ্গে কিভাবে সম্পর্কিত আর কি। সেটা হচ্ছে মহারাষ্ট্রের আহ, মানে মহারাষ্ট্র আন্ধ্রা কাবেরী নদী আছে, গোদাবরী আছে, এই যে নদীগুলো, এই নদীগুলোতে প্রচুর মানে ক্রোকোডাইলের থাকে। এরকমই একটা নদীর ট্রিবিউটারি, বড় নদী না, কাহা নদী। তা একটা ব্রিজ ক্রস করছিলাম, ব্রিজের উপর থেকে নদীটাকে বেশ সুন্দর লাগে, তখন 11:30 মতো বাজে। তা নদীর পাড়ে বেশ বোল্ডার আছে, ঘাস আছে, গাছ আছে। তো ভাবলাম একটু আজকে এখানে খিচুড়ি রান্না করে খাই, আমি নদীতে স্নান করবো, দেন আবার বেরিয়ে যাবো, একটু সময় কাটাবো আর কি। তা খিচুড়িটা রান্না হয়েছে, খিচুড়ি রান্না করা হয়ে গেছে, রান্না করার পরে আমি স্নান করবো বলে হাফ প্যান্ট করে খালি গায়ে হয়ে একটা পাথরের উপরে উঠেছি, বসে একটা সিগারেট ধরিয়েছি আর কি। পাথরের উপরে সিগারেটটা খাবো, তারপরে আমি জলে নাম, বোঝা যাচ্ছে যে ওখানে 1 হাঁটুর বেশি জল নেই। তো আমার পাথরের উপরে বসে সিগারেটটা ধরিয়ে হাতটা একটু অসাবধানে লেগে গেছে, লেগে গিয়ে আমার টেসলাইটা পড়ে গেছে। তা আমি টেসলাইটা কোথায় পড়লো দেখতে গিয়ে দেখছি এরম এরম সাইজের পাথরের উপরে প্রায় 6-7টার মতো কুমিরের বাচ্চা। তো একটু পরেই আমি হয়তো এই পাশ দিয়ে নামতাম, তো বাচ্চা কাচ্চা যখন ওখানে রয়েছে, বাবা মামা কাকা পরিবারও রয়েছে, আমি ওই অবস্থায় খিচুড়ি আর গুলামও না, খিচুড়ি ছোট প্রেসার কুকার থাকতো, ব্যাগের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে রাত্রিবেলা যেখানে থাকবো সেখানে গিয়ে ধুচ্ছি যখন, তখন গন্ধ হয়ে পচে মানে একটা বাজে ব্যাপার। তো এই দেশলাইটা সেদিনকে আমার প্রাণ বাঁচিয়ে দিচ্ছিল। দেশলাইটা না পড়লে সেটা না পড়লে অন্য কিছু হতে আমি পারে। হয়তো ওই পাশ দিয়ে নামতাম। হুম। আর কুমিরের যেটা প্যাটার্ন আর কি, শিকারে আপনি যদি জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন, এইগুলো আমার মানে এই অভিজ্ঞতাগুলো আমার কর্মজগতের আর কি, বা এই শিক্ষাগুলো। কোনো জলাশয় যেখানে কুমির আছে, সেখানে আপনার থেকে 50 ফুট দূরে কুমির রয়েছে, কুমিরের ধরুন নোজটা দেখা যাচ্ছে, বা কুমির কুমির হয়তো কোনো পাথরের উপরে বসে আছে আপনি দেখছেন, সেখানে আপনি জলের উপরে দাঁড়িয়ে থাকুন, কুমির আসবে। কেননা কুমিরের খাদ্য হচ্ছে 4 পেয়ে জন্তু, গরু বা অন্য আদার্স কোনো অ্যানিম্যাল, কুমির ওটাকেই টার্গেট করে। কিন্তু ওই জলের মধ্যে কুমিরের ম্যান ক্রোকোডাইল কনফ্লিক্টের যা যা রেকর্ড আছে,
তাতে তারাই ক্রোকোডাইলের শিকার হয়েছে যারা পুকুরে কোনো কাজ করে, নদীতে কোনো কাজ করতে গেছে, স্নান করতে গেছে, গা ধুতে গেছে, বা গরুকে অনেক সময় স্নান করাতে নিয়ে যায়, ছাগলকে স্নান করাতে নিয়ে যায়। প্যাটার্নটা হচ্ছে যে যদি আমি দুবার দাঁড়িয়ে থাকি জলের মধ্যে, তুমি আসার চান্স 95% নেই। কিন্তু যখনই আমি নিচু হব, আমি নিচু হয়ে হয়তো হাত একাই 100 ধারাবাহিকে আজ এই পর্যন্তই। আগামীতে নিয়ে আসছি আরও কিছু মোটরসাইক্লিস্টদের বিভিন্ন অভিজ্ঞতার কাহিনী। ধন্যবাদ, নমস্কার।